Hello everyone, welcome back to this channel. PSC Miscellaneous Clerkship এর General Studies এর MCQ প্র্যাকটিস ক্লাস এটা আজকের পার্ট নাম্বার 2 অলরেডি একটা ক্লাস চ্যানেলে হয়েছে এবং PDF আই হোপ আপলোড হয়ে গেছে। তোমরা যারা দেখোনি আমাদের টেলিগ্রাম সেকশন চেক করে নিও, সেখানে অবশ্যই তোমরা PDF পেয়ে যাবে এবং সমস্ত ক্লাসের আপডেটও সেখানেই তোমরা পাবে। তো যারা যারা আমাদের টেলিগ্রামে যুক্ত নেই তারা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যেও। তো শুরু করা যাক আজকের ক্লাস। সেম আজকের ক্লাসেও টোটাল 50 কোয়েশ্চেন থাকবে এবং কোয়েশ্চেনের সাথে আমরা লটস অফ ইনফরমেশন ডিসকাস করব। আই হোপ সেগুলো তোমাদের হেল্পফুল হবে। ইনফরমেশন সবসময় PDF এ মেনশন করা থাকে না, তাই যারা এক্সট্রা ইনফরমেশনগুলো নোট ডাউন করতে চাইছো তারা প্রথমেই খাতা পেন নিয়ে ক্লাস করতে বসো। শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ভারতের প্রথম পেপার কারেন্সি অ্যাক্ট কবে পাস হয়? 1858 সালে, 1861, 1872 নাকি 1885? ভারতের প্রথম পেপার কারেন্সি অ্যাক্ট আসে 1861 সালে এবং এই সময় কে গভর্নর জেনারেল ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। তাহলে লর্ড ক্যানিং এর সময়ে প্রথম পেপার কারেন্সি অ্যাক্ট আসছে এবং লর্ড ক্যানিং এর টাইমেই আমরা দেখেছি 1857 মহাবিদ্রোহ হচ্ছে। সো লর্ড ক্যানিং সেই সময় এই 1857-তে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সেটা হয়ে যাচ্ছে ভাইসরয় অফ ইন্ডিয়া। লর্ড ক্যানিং হচ্ছে ফার্স্ট ভাইসরয় এবং এর মেন পারপাস ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা এক্সক্লুসিভ রাইট থাকবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে পেপার ইস্যু করার, যে পেপারটাকে কারেন্সি হিসেবে গণ্য করা হবে। আজকের দিনেও যখন আমরা একটা কারেন্সি দেখি তখন সেখানে লেখা থাকে যে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে এত টাকার কারেন্সি হিসেবে গণ্য করছে, তার জন্য ইন্ডিয়ান টেরিটরির মধ্যে কিন্তু সেই টাকাটার ভ্যালু রয়েছে। যদি অন্য টেরিটরি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু সেটাকে চেঞ্জ করতে হবে যেখানে আমরা সেই কারেন্সিটা ইউজ করতে চাইছি সেই দেশের কারেন্সি হিসেবে। এবং এই যে পেপার কারেন্সি অ্যাক্ট, এই পেপার কারেন্সি অ্যাক্টের মাধ্যমে এটা এনশিওর করা হলো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তখনকার যে ব্রিটিশ সরকার, সেই ব্রিটিশ সরকার ছাড়া আর কারোর কাছে কোনো লিগাল রাইটস নেই কারেন্সি ইস্যু করার। এর আগে পর্যন্ত কিন্তু প্রত্যেকটা প্রভিন্সে কিছু কিছু কারেন্সি চলতো এবং কিছু কিছু ব্যাংকও কারেন্সি ইন্ট্রোডিউস করতে পারতো, কিন্তু এই আইনটা আসার পর থেকে একটা ইউনিফর্ম পেপার কারেন্সি সিস্টেম তৈরি হলো অ্যাক্রস দ্য ব্রিটিশ ইন্ডিয়া এবং যেটা সেন্ট্রালাইজ করা হলো কারেন্সি প্রিন্টিংকে। ওকে, এবং এরপরে আমরা যদি এই কারেন্সি ছাপানোর দায়িত্ব বা কারেন্সি ম্যানেজ করার দায়িত্ব কার আন্ডারে রয়েছে? বর্তমানে রয়েছে আরবিআই এর কাছে। আরবিআই স্থাপন করা হচ্ছে 1935 খ্রিস্টাব্দে, যখন কিন্তু আরবিআই সেই সময় ভারত এবং পাকিস্তান, বাংলাদেশ বর্তমানে যে জায়গাটা রয়েছে সেখানকারও কিন্তু কারেন্সিকে ম্যানেজ করতো। 1949 খ্রিস্টাব্দে আরবিআই ন্যাশনালাইজ করা হয় এবং তারপরে আরবিআই এর কাছে অথরিটি রয়েছে কারেন্সি প্রিন্ট করার, এক্সেপ্ট 1 রুপি কারেন্সি। তোমরা কমেন্ট সেকশনে উত্তর করবে যে 1 টাকার নোট ছাপানোর দায়িত্ব কোন সংস্থার ওপর রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে লর্ডস টেস্ট অনার বোর্ডে নিজের নাম স্বর্ণাক্ষরে খোদাই করে ইতিহাস সৃষ্টি করেছেন কোন ভারতীয় ওমেন ক্রিকেটার? স্মৃতি মান্ধানা, ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কৌর নাকি ক্রান্তি গড়? সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন ডি, ক্রান্তি গড়। কারণ এখানে বলেছে টেস্ট অনার্স বোর্ড। এই লর্ডস এর টেস্ট অনার বোর্ডে বেসিক্যালি কি হয়, লর্ডস হচ্ছে সব থেকে ফেমাস ক্রিকেটের একটা গ্রাউন্ড যেটা ইংল্যান্ডে অবস্থিত। লর্ডসকে বলা হয় দ্য হোম গ্রাউন্ড অফ ক্রিকেট, বা যেখান থেকে ক্রিকেটের সূত্রপাত হচ্ছে। তো এখানে যে এই লর্ডস যে স্টেডিয়ামটা রয়েছে, এই স্টেডিয়ামের মধ্যে অ্যাওয়ার্ড দেওয়া হয়। কাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়? ব্যাটসম্যানদের অ্যাওয়ার্ড দেওয়া হয় যদি একটা ইনিংসে 100 বা 100-র বেশি রান করে তাদের ক্ষেত্রে। বোলারদের অ্যাওয়ার্ড দেওয়া হয় যদি একটা ইনিংসে 5টা বা তার বেশি উইকেট নেয় তাহলে। এবং টেস্ট ম্যাচের মধ্যেও অ্যাওয়ার্ড দেওয়া হয় যদি একই ম্যাচে 10টা বা তার বেশি উইকেট নেয় বা অথবা 100 রান করে সেক্ষেত্রে। তাহলে প্রথম যিনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন এই লর্ডসের অনার বোর্ডের, যার নাম ফার্স্ট ইন্ডিয়ান ওমেন ক্রিকেটার, তার নাম হচ্ছে স্মৃতি মান্ধানা। তিনি ওডিআই ফরম্যাটে 112 রান করেছিল এবং সেটা 2025-এ। রিসেন্টলি 2026-এ দুজন পেয়েছেন, একজন তো কৃতি গড়, ইনি হচ্ছে 5টা উইকেট নিয়েছিল টেস্ট ক্রিকেটে, এবং আরেকটা নাম হচ্ছে জাস্তিকা ভাটিয়া। ঠিক আছে, জাস্তিকা ভাটিয়া, ইনিও লর্ডস অনার বোর্ডে নাম লিখিয়েছেন। ইনি
টেস্ট ক্রিকেটে 2026-এ টেস্ট ক্রিকেটে 113 রান করে এবং লর্ডসের অনার বোর্ডে এনার নামও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। লর্ডসের যে স্টেডিয়ামটা রয়েছে সেখানে একটা ওয়াল আছে, সেই ওয়ালের মধ্যে প্রত্যেকের নাম খোদাই করে রাখা হয়, যারা ওই গ্রাউন্ডে এই গোলগুলো অ্যাচিভ করে তাদের নাম। নেক্সট কোয়েশ্চেন, মহাবলীপুরমের রথ মন্দির কোন পল্লব বংশের শাসকের সময় তৈরি করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে প্রথম নরসিংহ বর্মন। পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মনের সময়কালে এই মহাবলীপুরমের রথের যে মন্দিরগুলো সেগুলো নির্মাণ করা হচ্ছে। এটা 7ম শতাব্দী নাগাদ নির্মিত হচ্ছে এবং খেয়াল রাখবে এটা হচ্ছে গ্রানাইট শিলা দ্বারা নির্মিত, ঠিক আছে, গ্রানাইট শিলা দ্বারা নির্মিত। মহাবলীপুরম কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত এবং এখানের যে স্থাপত্য শৈলী, সেই স্থাপত্য শৈলী হচ্ছে মোনোলিথিক রক আর্ট আর্কিটেকচার, ঠিক আছে। মোনোলিথিক মানে একটা শিলা থেকে এটাকে মানে খোদাই করে করে বানানো হয়েছে। মোনোলিথিক রক কাট শিলা কেটে এটাকে তৈরি করা হয়েছে। আর্কিটেকচার। এবং এখানে টোটাল 5টা রথ আছে, ঠিক আছে, 5টা রথ আছে এবং এই 5টা রথের নাম মহাভারতের পাণ্ডবদের নাম অনুসারে এবং একটা হচ্ছে দ্রৌপদীর নাম অনুসারে। একটা হচ্ছে ধর্মরাজ রথ, ভীম রথ, অর্জুন রথ, নকুল সহদেব রথ এবং দ্রৌপদীর নামে আর একটা রথ রয়েছে। তাহলে 5টা রথই মহাভারতের ক্যারেক্টারের নাম অনুসারে এই রথগুলোর নামকরণ করা হয়েছে। এবং এই মহাবলীপুরমের রথ মন্দির এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও অন্তর্ভুক্ত, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও অন্তর্ভুক্ত। খ্রিস্টাব্দে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পায় এবং এখানে খেয়াল রাখবে এই যে পঞ্চরথ রয়েছে এবং তার সাথে রয়েছে শোর টেম্পল। শোর টেম্পলটাও কিন্তু এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে যখন ইনক্লুড করা হচ্ছে তখন কিন্তু এই সমস্ত আর্কিটেকচার গুলোকে একসাথে ইনক্লুড করা হচ্ছে। শোর টেম্পল। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি একটি উভয়ধর্মী অক্সাইড? প্রথম কথা, উভয়ধর্মী অক্সাইড আমরা কাদেরকে বলছি? অক্সাইডকে আমরা ভাগ করতে পারি 4টে ভাগে। একটা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড, একটা হচ্ছে বেসিক অক্সাইড, একটা হচ্ছে নিউট্রাল অক্সাইড এবং একটা হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড। এই অ্যামফোটেরিক অক্সাইড কি বলা হচ্ছে উভয়ধর্মী অক্সাইড। অ্যাসিড অক্সাইড কারা? অ্যাসিড অক্সাইড সাধারণত নন মেটাল তৈরি করে, ঠিক আছে, নন মেটাল তৈরি করছে অ্যাসিড অক্সাইড। বেসিক অক্সাইড তৈরি করছে মেটালসরা এবং নিউট্রাল যে সমস্ত অক্সাইড সেটাও কিন্তু নন মেটালদেরই অক্সাইড। সাধারণত কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট এক্সেপশন, আমি এক্সেপশনে যাচ্ছি না। যেমন এক্সাম্পল কি, নন মেটাল অক্সাইডে কার্বন ডাইঅক্সাইড নন মেটাল অক্সাইড, সালফার ডাইঅক্সাইড সেটাও হচ্ছে নন মেটাল অক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড নন মেটালের অক্সাইড। বেসিক অক্সাইডের এক্সাম্পল কি, Na2O, এখান থেকে বেস তৈরি হবে, NaOH তৈরি হবে, K2O, MgO, CaO, এগুলো সবই হচ্ছে বেসিক অক্সাইড। নিউট্রাল অক্সাইডের এক্সাম্পল কি, নিউট্রাল হচ্ছে কার্বন মনোঅক্সাইড হচ্ছে নিউট্রাল অক্সাইড। তাহলে এই সমস্ত অক্সাইড গুলো অ্যাসিড দেবে, এগুলো বেস দেবে, এটা অ্যাসিডও দেবে না বেসও দেবে না। আর উভয়ধর্মী অক্সাইড হচ্ছে সেই সমস্ত অক্সাইড যারা হচ্ছে মানে সুবিধাভোগী, মানে কখনো তারা অ্যাসিড ফর্ম করবে কখনো তারা বেস ফর্ম করবে। তাহলে তার এক্সাম্পল হচ্ছে ZNO, PbO, Al2O3, এগুলো হচ্ছে সমস্ত অ্যামফোটেরিক বা বেসিক অক্সাইডের এক্সাম্পল। তাহলে এখানে কোনটা হবে? এখানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। Na2O এটা হচ্ছে বেসিক অক্সাইড, CO2 এটা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড, এটাও হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। ক্লিয়ার? আচ্ছা, অক্সাইডকে কিন্তু আমরা আরো কিছু ভাবে ভাগ করতে পারি, যেমন হচ্ছে পার অক্সাইড, যেমন H2O2 হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। এই পার অক্সাইডের ক্ষেত্রে কি হয়, পার অক্সাইডে অক্সিজেনের যে জারণ স্তর, সেই অক্সিজেনের জারণ স্তর থাকে -1, ঠিক আছে, অক্সিজেনের জারণ স্তর থাকে -1, সেটা হচ্ছে পার অক্সাইড। ওকে, তাহলে পার অক্সাইডে অক্সিজেনের জারণ স্তর অক্সিডেশন স্টেট সেটা কিন্তু -1, এটা খেয়াল রাখবে। মানবদেহে
ইন্ট্রিনসিক ফ্যাক্টর কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? মানবদেহে ইন্ট্রিনসিক ফ্যাক্টর নিঃসৃত হয় পাকস্থলী থেকে। পাকস্থলী ডাইজেস্টিভ সিস্টেমের একটা অর্গান, যে শেপের একটা অর্গান, এবং পাকস্থলীর যে পিএইচ, সেই পিএইচটা এইচসিএল এর জন্য হাইলি অ্যাসিডিক পিএইচ থাকে, ঠিক আছে, হাইলি অ্যাসিডিক পিএইচ থাকে। তোমরা কমেন্ট সেকশনে জানাবে পিএইচ কত থাকে, পিএইচ কত থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, কিন্তু হাইলি অ্যাসিডিক পিএইচ থাকে সেটা খেয়াল করেই কিন্তু অ্যান্সার করবে। অগ্নাশয় এবং যকৃৎ এটা আলাদা আলাদা অর্গান। অগ্নাশয়কে বলা হয় মিক্স গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি, কারণ অগ্নাশয়ের মধ্যে আমরা অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুই রকমেরই কোষ দেখতে পাবো। অন্তঃক্ষরা যে কোষগুলো সেগুলো কি করছে, সেগুলো হরমোন রিলিজ করছে। কি কি হরমোন রিলিজ করছে? তিনটে সেল এখানে ইম্পর্টেন্ট, আলফা, বিটা অ্যান্ড ডেল্টা সেল। আলফা সেল থেকে নিঃসৃত হচ্ছে গ্লুকাগন, বিটা সেল থেকে নিঃসৃত হচ্ছে ইনসুলিন, অ্যান্ড ডেল্টা সেল থেকে নিঃসৃত হচ্ছে সোমাটোস্ট্যাটিন। ইনসুলিন কি করছে? ইনসুলিন কি করছে? ইনসুলিন রক্তের মধ্যে যে ব্লাড সুগার লেভেল সেটাকে ডিক্রিজ করছে। গ্লুকাগন কি করছে? ব্লাড সুগার লেভেল ইনক্রিজ করছে। কিভাবে ডিক্রিজ করছে, কিভাবে ইনক্রিজ করছে? এখানে গ্লুকোজ আছে, ব্লাড সুগারের যে গ্লুকোজ, এই গ্লুকোজ আছে, এই গ্লুকোজ থেকে কনভার্ট হচ্ছে গ্লাইকোজেন, ঠিক আছে, গ্লাইকোজেন। গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট করতে হেল্প করছে ইনসুলিন, এবং এই প্রসেসটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস। যেহেতু গ্লাইকোজেন তৈরি হচ্ছে তাই জন্য গ্লাইকোজেনেসিস, জেনেসিস মানে ফরমেশন, ঠিক আছে, তাই প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। আর গ্লাইকোজেন থেকে যখন গ্লুকোজ তৈরি হচ্ছে সেখানে কাজ করছে গ্লুকাগন, এবং এই প্রসেসটাকে বলা হচ্ছে গ্লুকোজেনেসিস। গ্লুকোজ তৈরি হচ্ছে তাই গ্লুকোজেনেসিস। এবার রক্তে যদি গ্লুকোজের পরিমাণ মেনটেন করতে হয় তাহলে এই দুটো হরমোনকেই কাজ করতে হবে, কারণ গ্লুকোজ থেকেই তো এটিপি তৈরি হচ্ছে। গ্লুকোজ যদি একদম কমে যায় সেটাও তো সুগার ফল করে মানুষের মাথাটাতে ঘুরে যাবে, তখন এনার্জি পাবে না, হার্ট অ্যাটাক করে যাবে, নানান সমস্যা হতে পারে। তাই গ্লুকোজ লেভেলটাকে মেনটেন করতে হবে। এবার ব্লাডে যদি ইনসুলিনের পরিমাণ কমে যায় তাহলে কি হবে? ব্লাড সুগার লেভেল ইনক্রিজ করে যাবে। ব্লাড সুগার লেভেল ইনক্রিজ করে যাবে যদি এটা কম ইনসুলিন প্রডিউস হয়। যখন এইরকম ভাবে ব্লাড সুগার লেভেল ইনক্রিজ করে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। কি বলা হচ্ছে? ডায়াবেটিস মেলিটাস। মেলিটাস থেকে মনে রাখবে মধুমেহ, ঠিক আছে, মধুমেহ, রক্ত মিষ্টি হয়ে যাচ্ছে তাই তো, মধুমেহ রোগ হচ্ছে। এবং আরেকটা ডায়াবেটিস আছে যেটা ডায়াবেটিস ইনসিপিটাস, সেটা কিন্তু এডিএইচ হরমোনের প্রভাবে হয়। এডিএইচ বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ বৃদ্ধি করে, এবং এডিএইচ এর অভাবে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ব্যাহত হয় এবং বেশি বেশি ইউরিন প্রডিউস হয়। এটাকে বলা হয় বহুমূত্র রোগ, এটাকে বলা হয় বহুমূত্র রোগ বা ডায়াবেটিস ইনসিপিটাস। এডিএইচ হাইপোথ্যালামাসে তৈরি হয় এবং পিটুইটারি থেকে রিলিজ হয়। ওকে, যকৃৎ বা লিভার এটাকে বলা হয় জৈব রসায়নগার। কেন বলা হয় জৈব রসায়নগার? কারণ রসায়নগার, ঠিক আছে। এবং এই যকৃতের মধ্যে একটা ইম্পর্টেন্ট সেল থাকে যে সেলটার নাম হচ্ছে কুফার সেল। এই কুফার সেল কি করে? কুফার সেল বা কুফার কোষ এগুলো ম্যাক্রোফাজকে গিলে ফেলে, ঠিক আছে, এবং এর মধ্যে রিজেনারেশন প্রপার্টি রয়েছে। রিজেনারেশন প্রপার্টির জন্য লিভার যদি কেউ ডোনেট করে তাহলে কিন্তু তারপরে লিভার আবার রিজেনারেট করে যায়। ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন এটা পাকস্থলীর পরবর্তী অংশ এবং ডাইজেস্টিভ সিস্টেমের সব থেকে বড় অংশ। এখানে মেন যে কাজটা হয় সেটা হচ্ছে পরিপাক হয় এবং এখানে কিন্তু শোষণও দেখতে পাওয়া যায়। ক্ষুদ্রান্তের প্রাচীর এরকম ফোল্ড হয়ে থাকে যাতে সারফেস এরিয়া ইনক্রিজ করে, এটাকে বলা হয় ভিল্লি বা ভিলাই। এরকম ফোল্ডেড স্ট্রাকচার আমরা মাইটোকন্ড্রিয়ার ইনার ওয়ালেও দেখতে পাই, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার যে ইনার ওয়ালটা আছে সেই মাইটোকন্ড্রিয়ার ইনার ওয়ালেও আমরা এরকম ফোল্ডেড স্ট্রাকচার দেখতে পাই যেটাকে বলা হয় ক্রিস্টি, যেটাকে বলা হয় ক্রিস্টি, ঠিক আছে। এবং এর মধ্যে F0 F1 কণা থাকে যেটা রেসপিরেশনে সাহায্য করে এটিপি তৈরি করতে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ভারতীয় সংবিধানে কোন তফসিলে রাজ্যসভার আসন বন্টনের কথা বলা হয়েছে? দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ নাকি সপ্তম? আগের দিনের ক্লাসে আমরা শিডিউল সম্পর্কে ডিটেল পড়েছিলাম, কিভাবে শিডিউলগুলো মনে রাখতে হয় সেটাও বলেছিলাম, আমি আজকে আর বলবো না। রাজ্যসভার সিট বন্টনের কথা মেনশন করা রয়েছে চতুর্থ নম্বর তফসিলে বা ফোর্থ শিডিউলের মধ্যে।
লরেন্জ কার্ভ কি নির্দেশ করে? দ্রব্যের চাহিদা ও যোগান, মাথাপিছু আয়, আয় বন্টন, কোনোটিই নয়। লরেন্জ কার্ভ নির্দেশ করে আয় বন্টন। এটা হচ্ছে লরেন্জ কার্ভ, যেখানে এক্স অ্যাক্সিসে হাউস হোল্ড পার ইনকাম ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে এবং ওয়াই অ্যাক্সিসে কিউমুলেটিভ শেয়ার অফ ইনকাম দেখানো হয়েছে। তাহলে এক্স অ্যাক্সিসে কি দেখানো হচ্ছে? যে জনসংখ্যার ক্রমবর্ধমান শতাংশ দেখানো হয়েছে এবং ওয়াই অ্যাক্সিসে সম্পদের ক্রমবর্ধমান শতাংশ বা মোট যে আয় সেটা দেখানো হয়েছে। এখানে এই যে লাইনটা যদি স্ট্রেট লাইন হয়, যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকলে এটা লাইন অফ ইকুয়ালিটি, মানে এটা পারফেক্ট ইকুয়ালিটিকে ডিফাইন করছে। এই যে নাম্বার 2 কার্ভ যেটা রয়েছে, যেটা নিচে যাচ্ছে, যত বেশি নিচে যাবে তত বেশি বৈষম্য দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, লরেন্জ কার্ভ যত বেশি নিচের দিকে যাবে তত বেশি বৈষম্য দেখতে পাওয়া যাবে। এই লরেন্জ কার্ভ থেকে আমরা একটা টার্ম পাই, যেটা হচ্ছে গিনি কোফিসিয়েন্ট। ঠিক আছে, গিনি কোফিসিয়েন্ট। এই গিনি কোফিসিয়েন্ট কি মেজার করে? লরেন্জ কার্ভের ওপর আয় বৈষম্যের পরিমাণ মেজার করে। ঠিক আছে, আয় বৈষম্যের পরিমাণ মেজার করে গিনি কোফিসিয়েন্ট। নেক্সট কোয়েশ্চেন, ভারতে সেজের ধারণা কোন দেশের মডেল অনুসারে স্থাপন করা হয়েছে? সেজ কি? স্পেশাল ইকোনমিক জোন। স্পেশাল ইকোনমিক জোনের ধারণা নেওয়া হয়েছে চীন থেকে। ঠিক আছে, চীন থেকে স্পেশাল ইকোনমিক জোনের ধারণা নেওয়া হয়েছে এবং 2005-এ স্পেশাল ইকোনমিক জোনস অ্যাক্ট নিয়ে আসা হয়, যার মাধ্যমে কি করা হবে না, কোনো পার্টিকুলার এরিয়াতে কিছু পার্টিকুলার ইকোনমির ওপর ফোকাস করা হবে এবং সেই জায়গাগুলোতে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হবে। এবং এই নীতিটা ঘোষণা করা হয় 2000 সালে এবং আইন আসে 2005 সালে, কার্যকর হয় 2006 সাল থেকে। এর মূল উদ্দেশ্য হচ্ছে এক্সপোর্ট প্রমোট করা, বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করা, কর্মসংস্থান বৃদ্ধি করা এবং বিশ্বমানের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ইকোনমিক ডেভেলপমেন্ট করা। খেয়াল রাখবে পশ্চিমবঙ্গে কতগুলো ইকোনমিক জোন রয়েছে। পশ্চিমবঙ্গে যে ইকোনমিক জোনগুলো বা স্পেশাল ইকোনমিক জোন ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তার মধ্যে সবগুলোই কলকাতাতে অবস্থিত, কলকাতা বা সল্টলেক রাজারহাট এই এরিয়াতে অবস্থিত। যেমন উইপ্রো স্পেশাল ইকোনমিক জোন বা টিসিএস স্পেশাল ইকোনমিক জোন বা আমরা দেখতে পাবো ডিএলএফ এর স্পেশাল ইকোনমিক জোন, এগুলো কিন্তু সবই ওই রাজারহাট, নিউ টাউন, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাটাতেই অবস্থান করছে। কোয়েশ্চেন নাম্বার 9, নিম্নের কোনটি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত? হস্তান্তর পাওনা, মূলধনী লাভ, অপ্রত্যাশিত লাভ নাকি পরোক্ষ কর? জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হচ্ছে পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স। জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম বলতে আমরা একটা দেশের এক বছরে সকল নাগরিক দ্বারা উৎপাদিত যে সকল যে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস সেটাকে বোঝাচ্ছে জাতীয় আয় বলতে। জাতীয় আয় মেজার করার অনেকগুলো কনসেপ্ট আছে। একটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট দিয়ে আমরা জিডিপি দিয়ে ন্যাশনাল ইনকাম মেজার করতে পারি, জিএনপি দিয়ে ন্যাশনাল ইনকাম মেজার করতে পারি, তারপর হচ্ছে এনএনপি দিয়ে নেট ন্যাশনাল প্রোডাক্ট দিয়ে, বা ন্যাশনাল ইনকাম অ্যাট ফ্যাক্টর কস্ট মেজার করতে পারি, অ্যাট মার্কেট প্রাইস মেজার করতে পারি। এগুলো কিন্তু নানান রকম পদ্ধতিতে ন্যাশনাল ইনকাম মেজার করা হয়। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী সংসদ নতুন রাজ্য গঠন বা রাজ্যের সীমানা পরিবর্তন করতে পারে? অনুচ্ছেদ 1, 2, 3 নাকি 4? সঠিক উত্তর হচ্ছে অনুচ্ছেদ 3-এর মাধ্যমে। অনুচ্ছেদ 1-এ তো বলা হয়েছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, ইটস আ ইউনিয়ন অফ স্টেট। এবং আর্টিকেল 2-তে কি বলা হচ্ছে? আর্টিকেল 2-তে বলা হচ্ছে যদি কোনো নতুন স্টেট তৈরি করতে হয় বা নতুন স্টেটের এস্টাবলিশমেন্ট করতে হয়। আর আর্টিকেল 3-তে বলা হচ্ছে যে যদি যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলোর বাউন্ডারি অল্টার করে বা একটা স্টেট থেকে বাইফার্কেট করে দুটো স্টেট বানানো বা একটা স্টেটের অন্য স্টেট থেকে কোনো এরিয়া মার্জ করে দেওয়া হলো, সেটা মেনশন করা হচ্ছে আর্টিকেল 3-তে। আর আর্টিকেল 2-এ বলা হচ্ছে কোনো নিউ স্টেট যদি বানাতে হয়, নিউ স্টেট বানাতে হয় এবং এই নিউ স্টেটটা কিন্তু এস্টাবলিশ করতে হবে, মানে যেটা অলরেডি নেই। মানে আমরা যদি এখন বাংলাদেশের কিছু অংশ নিয়ে একটা নতুন রাজ্য তৈরি করি, সেটা কিন্তু আর্টিকেল 2 এর আন্ডারে আসবে, আর্টিকেল 3 এর আন্ডারে নয়। আর্টিকেল 4 কি বলছে? আর্টিকেল 4 বলছে যে যদি কোনো আইন আর্টিকেল 2 এবং 3 এর মধ্যে তৈরি হয় তাহলে সেটা কিন্তু অ্যামেন্ডমেন্টের আওতায় বা আর্টিকেল 368 এর আন্ডারে আসবে না। তার মানে সোজা কথা, আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 ইউজ করলে আমরা সিম্পল মেজরিটি, আমরা নয় মানে যে সমস্ত মেম্বার অফ পার্লামেন্ট রয়েছে, সিম্পল মেজরিটির মধ্যে এই আইনগুলো
পরিবর্তন, মানে এই আইনটা ইউজ করা বা এই আর্টিকেলটা ইউজ করলে বা এই আর্টিকেল ইউজ করে যদি কোনো স্টেটের ফরমেশন বা এস্টাবলিশমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু আর্টিকেল 368 আসবে না। এখানে একটা কনফ্লিক্ট হয় 100th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে। 100th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি বলা হচ্ছে, 100th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিছু এনক্লেভ এক্সচেঞ্জ করা হয়েছিল, যেটা বাংলাদেশের সাথে করা হয়েছিল, এবং তার আগে বেরুবারি ইউনিয়ন কেস হয় 1960-তে। এই বেরুবারি ইউনিয়ন কেসেও কিন্তু এরকম এক্সচেঞ্জ মানে দিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশকে কিছু অংশ। তখন কিন্তু এটা কন্ট্রোভার্সিতে এসেছিল এবং সেটা নিয়ে কেস হয়েছিল, বেরুবারি ইউনিয়ন কেস, যেখানে বলা হচ্ছিল যে আর্টিকেল 2 ইউজ করে যদি নতুন কোনো স্টেটকে ক্যাপচার করা হয় বা নতুন কোনো স্টেটকে ইন্ডিয়ান ইউনিয়নের মধ্যে ঢোকানো হয়, তাহলে তো ঠিক আছে, আর্টিকেল 368 লাগবে না। কিন্তু আমরা যদি কোনো পার্টকে অন্য কোনো সভারেন কান্ট্রিকে দিয়ে দিই, তাহলে কিন্তু সেটা আর্টিকেল 360 আন্ডারে আসবে, 368 এর আন্ডারে আসবে। এই নিয়ে কিন্তু একটা কেস হয়েছিল, যেই কেসটা বেরুবারি ইউনিয়ন কেস নামে পরিচিত। এবং 100th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা 2014-এ হয়, সেখানে কিন্তু বাংলাদেশের সাথে 111টা এনক্লেভ এক্সচেঞ্জ হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, কোন শিলালিপিতে সতীদাহ প্রথার উল্লেখ পাওয়া গেছে? অশোকের শিলালিপিতে, নানঘাট শিলালিপিতে, ভানুগুপ্তের ইরান স্তম্ভলিপিতে, নাকি হাতিগুম্ফা শিলালিপিতে? সতীদাহ প্রথার উল্লেখ পাওয়া গেছে ভানুগুপ্তের ইরান স্তম্ভলিপিতে, যেটা গুপ্ত যুগের একটা স্তম্ভলিপি। সেখানে কিন্তু সতীদাহ প্রথার উল্লেখ পাওয়া গেছে। সতীদাহ প্রথা রদ কবে করা হয় সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এবং সেই সময় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। অশোকের শিলালিপি সেটা ভারতের বিভিন্ন স্থানে রয়েছে, মেনলি এখানে ব্রাহ্মী এবং খারষ্টি স্ক্রিপ্ট ইউজ করা হয়েছে, এছাড়া অ্যারামিক এবং গ্রিক স্ক্রিপ্টও ইউজ করা হয়েছে। আফগানিস্তানের দিকে যে সমস্ত অশোকের শিলালিপি পাওয়া গেছে, সেখানে কিন্তু গ্রিক এবং অ্যারামিকও ইউজ করা হয়েছে। অশোকের শিলালিপিতে প্রধানত ধর্মনীতি উল্লেখ করা থাকতো, এবং বৌদ্ধ ধর্মের প্রচার করার জন্য অশোকের শিলালিপি বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে। মাস্কি যে শিলালিপি, সেই শিলালিপিতে প্রথম অশোকের নামের উল্লেখ পাওয়া যায়। তাছাড়া এই যে শিলালিপিগুলো যখন উদ্ধার করা হচ্ছে, তখন সব জায়গায় লেখা ছিল দেবানম প্রিয় প্রিয়দর্শী। তো এই দেবানম প্রিয় প্রিয়দর্শীটা আসলে কে, সেটা আমরা বুঝতে পারি যখন মাস্কি শিলালিপি উদ্ধার করা হয়, সেখানে কিন্তু অশোকের নাম মেনশন করা রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে নানঘাট শিলালিপি। এই নানঘাট শিলালিপি এটা সাতবাহন বংশের শিলালিপি, এবং এটা রানী নয়নিকা তার স্বামী মারা যাওয়ার পরে তিনি কিন্তু এই নানঘাট শিলালিপি রচনা করেন, এবং এটা নানঘাট মহারাষ্ট্রে অবস্থিত। এটা কিন্তু প্রাকৃত ভাষার একটা শিলালিপি, এবং এর যে স্ক্রিপ্টটা, সেই স্ক্রিপ্টটা হচ্ছে ব্রাহ্মী। তাহলে এটার ভাষা যদি বলি, তাহলে ভাষা হচ্ছে প্রাকৃত এবং স্ক্রিপ্ট হচ্ছে ব্রাহ্মী। স্ক্রিপ্ট হচ্ছে ব্রাহ্মী। আচ্ছা, ভানুগুপ্তের ইরান, এখানে ইরান স্পেলিংটা ইরান হয়, হর্ষই হয় না, এ হয়। এটা কিন্তু ইরান মানে ইরান না, মানে মধ্য এশিয়ার ইরান দেশ নয়, এটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। আর হাতিগুম্ফা শিলালিপি এটা হচ্ছে খারবেলের শিলালিপি, যেটা উড়িষ্যাতে অবস্থিত। এটাও প্রাকৃত স্ক্রিপ্টে লেখা, এই প্রাকৃত ভাষায় লেখা এবং ব্রাহ্মী স্ক্রিপ্টে লেখা। নেক্সট কোয়েশ্চেন, ভারতে একমাত্র কোন রাষ্ট্রপতি পকেট ভেটো ব্যবহার করেছেন? জয়েল সিং, জাকির হোসেন, ভেঙ্কটগিরি, নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ? পকেট ভেটো বিষয়টা কি? পকেট ভেটো হচ্ছে রাষ্ট্রপতির এমন একটা ক্ষমতা, যেখানে তিনি কোনো একটা সংসদে পাস হওয়া কোনো একটা বিল, সেটাকে না তো তিনি অনুমোদন দেবেন, না তো প্রত্যাখ্যান করবেন, না তো তিনি অ্যাসেন্ট দেবেন, না তো সেটাকে রিজেক্ট করবেন, এবং কোনো কিছু না করে সেটা তার পকেটে ঢুকিয়ে রাখবে। তার মানে সেটার ওপর একটা অনির্দিষ্ট কালের জন্য সেটার উপর একটা ভিটো তিনি লাগাতে পারেন, যার ফলে বিলটি আইনে পরিণত হয় না। তার মানে সেটাকে তিনি রিজেক্টও করলেন না, কারণ রিজেক্ট করলে তো সেটা আবার যাবে সংসদে, এবং সংসদ থেকে যদি আবার সেটা পাস হয়ে আসে, তাহলে রাষ্ট্রপতি এখানে বাধ্য তার মধ্যে অ্যাসেন্ট দিতে। উইথ অর উইদাউট এনি অল্টারনেশন যদি ফেরত আসে আবার পাস হয়ে, তাহলে কিন্তু রাষ্ট্রপতি এখানে বাধ্য সেটার মধ্যে অ্যাসেন্ট দিতে। কিন্তু তিনি যদি পকেট ভেটো করে রেখে দেন, তাহলে কিন্তু সেটা তিনি বলছেন না যে তিনি অ্যাসেন্ট দিচ্ছেন বা রিজেকশন করছেন, এমনটা কিন্তু কিছুই তিনি বলছেন না। এই পকেট ভেটো শব্দটা সরাসরি সংবিধানে কোথাও উল্লেখ নেই, কিন্তু এই যে
পকেট ভিটো ইউজ করতে পারে সেই ক্ষমতার কথা কিন্তু সংবিধানে উল্লেখ করা রয়েছে। এবং এটা প্রথমবার ইউজ করেছিলেন জয়েল সিং, এবং কখন ইউজ করেছিলেন? 1986 খ্রিস্টাব্দে যখন ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট এসেছিল তখন কিন্তু এই পকেট ভিটোটা ইউজ করেছিলেন। এছাড়া আর কি কি ভিটো হতে পারে? একটা হচ্ছে অ্যাবসলিউট ভিটো, যেখানে রাষ্ট্রপতি বিলে স্বাক্ষর করতে সম্পূর্ণভাবে অস্বীকার করবেন, ভিটো ইউজ করলেন। সাসপেন্সিভ ভিটো মানে স্থগিত করে রাখলেন, কিন্তু সেক্ষেত্রে মানি বিলের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আর পকেট ভিটোটা অলরেডি আমরা পড়ে নিলাম। 2030-তে কমনওয়েলথ গেমসে নতুন ও ঐতিহ্যবাহী খেলা হিসেবে যুক্ত হবে কোন খেলা? নতুন খেলা কেন? কারণ এর এতদিন ছিল না। ঐতিহ্যবাহী কেন? কারণ এটা নতুন কোনো ইনভেন্টেড গেম না, এটা অনেক আগের থেকেই ছিল এবং এর একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সও রয়েছে। এটা হচ্ছে যোগাসন বা যোগা। দাস্ত ই মার্গো বা মৃত্যু মরুভূমি কোন দেশে অবস্থিত? মৃত্যু মরুভূমি অবস্থিত হচ্ছে আফগানিস্তানে। ঠিক আছে, এখানে এত কম বৃষ্টিপাত হয় এবং জলের জন্য এত মানুষ হাহাকার করে, বা এখানে এতটাই ইনহ্যাবিটেবল একটা জোন, এখানে থাকতেই পারে না মানুষজন, তার জন্য এটাকে বলা হয় মৃত্যু মরুভূমি। ভারতীয় সংবিধানের মূল লিপির নকশা ও অলঙ্করণ কে করেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায় নাকি গগনেন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর হচ্ছে নন্দলাল বসু, অপশন বি সঠিক উত্তর এখানে। এবং তিনি এই নন্দলাল বসু তিনি গোটা ভারতীয় সংবিধানের যে ডিজাইন বা ক্যালিগ্রাফি সেটা কিন্তু তিনি করেছিলেন। এবং খেয়াল রাখবে, ইংরেজি ভাষায় যে হস্তলিখিত যে কপি সেখানে সুন্দর ক্যালিগ্রাফি করেছিলেন প্রেম বিহারী রায়জাদা, এবং হিন্দিতে বা দেবনাগরীতে যেটা লেখা হয়েছিল সেখানে কিন্তু ক্যালিগ্রাফি করেছিলেন নন্দলাল বসু। এবং সংবিধানের প্রতিটি অংশে ভারতের ইতিহাস এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত বিভিন্ন যে চিত্রগুলো অঙ্কিত রয়েছে সেটাও কিন্তু নন্দলাল বসুরই অঙ্কন করা চিত্র। সূর্যের শক্তি উৎপন্ন হয় কিসের মাধ্যমে? সূর্যের শক্তি উৎপন্ন হয় হাইড্রোজেন এবং হিলিয়ামের ফিউশন রিঅ্যাকশনের মাধ্যমে। 2025 সালে তুরস্কে আবিষ্কৃত টি শেপ পিলার থেকে কোন ঐতিহাসিক যুগের কথা জানতে পারা যায়? টি শেপ পিলার, এটার থেকে জানতে পারা যায় নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক যুগের কথা। প্যালিওলিথিক যুগ, যখন পাথরগুলো বড় বড় ছিল, পাথরগুলো তখনও ফ্লেক টেকনোলজি আসেনি, যখন ফ্লেক টেকনোলজি আসছে সেটাকে নিওলিথিক এজের আন্ডারে আসছে। এবং প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ যেটা, সেখানে মানুষজন গুহাতে বাস করত, শিকার করত এবং খাদ্য সংগ্রহ করত, তখনও কিন্তু এগ্রিকালচার শুরু হয়নি। মিজোলিথিক এজ, তখন একটু একটু করে পাথরগুলোকে ভাঙতে শিখেছে এবং একটু ছুঁচালো ওয়েপেন তৈরি করতে শিখেছে, শিকার করতে শিখেছে, কিন্তু তখনও এগ্রিকালচার তৈরি হয়নি। এগ্রিকালচার তৈরি হচ্ছে নিওলিথিক এজে এসে, এবং এই নিওলিথিক এজে এসে কিন্তু মানুষ এক জায়গায় সেটেল করতে শুরু করছে। তার আগে পর্যন্ত কিন্তু মানুষ পুরোপুরি যাযাবর ছিল, একটা জায়গায় থাকতো, সেখানে খাবার শেষ হয়ে গেলে আবার এক জায়গায় চলে যেত। যখন মানুষ এগ্রিকালচার করতে শুরু করলো, যখন মানুষ খাদ্য উৎপাদন করতে শুরু করলো, তখনই মানুষের সেটেলমেন্ট হবে একটা জায়গাতে, এবং সেটা অনেক বছর, অনেক শতক ধরে থাকবে। এবং তারপর এই যে নিওলিথিক এজে যে সেটেলমেন্ট আমরা দেখতে পাচ্ছি, সেই সেটেলমেন্ট গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু সেগুলো সেমি নোমাডিক। যেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন তো তাম্রপ্রস্তর যুগের একটা সিভিলাইজেশন বা ব্রোঞ্জ যুগের একটা সিভিলাইজেশন। তো সেখানে কিন্তু আমরা দেখছি মানুষজন এগ্রিকালচার করতে শিখে গেছে এবং তার জন্যই ওখানে একটা সিভিলাইজেশন তৈরি হচ্ছে। আবার ভেদিক এজ যখন আসছে তখন আমরা দেখছি যে হ্যাঁ, সেখানেও মানুষ এগ্রিকালচার করছে, কিন্তু সেমি নোমাডিক বলছি আমরা তাদেরকে, কারণ সেখানে তারা কিন্তু মুভ করেছে। মানে ভেদিক এজ শুরু হচ্ছে, তারা কিন্তু নিচের দিকে মানে সাউথ ইন্ডিয়া পর্যন্ত গেছে, এদিকে গঙ্গার যে প্লেনটা সেখানেও আমরা ভেদিক এজের এভিডেন্স পাচ্ছি, কারণ তারা কৃষিকাজ করছে একটা জায়গাতে, এবং কৃষিকাজ করার পরে যখন সেই জায়গাকার যে উৎপাদন ক্ষমতা সেটা শেষ হয়ে যাচ্ছে, তখন তারা এক জায়গায় মুভ করছে। তার জন্য তাদেরকে আমরা বলছি সেমি নোমাডিক পিপল, এবং সেক্ষেত্রে কিন্তু সেটা ভেদিক এজ তো তারও পরে আসছে, সেটা কিন্তু নিওলিথিক এজেরও অনেক পরে আসছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 80। সম্প্রতি হরিয়ানা রাজ্যে কোন ফল জিআই ট্যাগ পেয়েছে? সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে হচ্ছে সিরসা কিনো, সিরসা কিনো জিআই ট্যাগ পেয়েছে। 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে কোন বোর্ড গঠিত হয়? বোর্ড অফ রেভিনিউ, বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ ট্রেড, এক্সিকিউটিভ কাউন্সিল, কোনটা গঠিত হয়? পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে গঠিত হয়েছিল বোর্ড অফ কন্ট্রোল।
এই বোর্ড অফ কন্ট্রোলের কাজ কি ছিল? এই বোর্ড অফ কন্ট্রোলের কাজ ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনগুলোকে ম্যানেজ করা। এর আগে একটা কোর্ট অফ ডিরেক্টরস তৈরি হচ্ছে, কোর্ট অফ ডিরেক্টরস তৈরি হচ্ছে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ইন দ্য ইয়ার অফ 1773। 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে তৈরি হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরস। এই কোর্ট অফ ডিরেক্টরস এর কাজ হচ্ছে কমার্শিয়াল ফাংশনগুলোকে ম্যানেজ করা, এবং বোর্ড অফ কন্ট্রোলের কাজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনগুলোকে ম্যানেজ করা বাই ব্রিটিশ পার্লামেন্ট। ঠিক আছে, এখানে এটা পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে ইন্ট্রোডিউস করা হচ্ছে। হেক্সোকাইনেজ এনজাইম কোন প্রক্রিয়ার প্রথম ধাপে কাজ করে? হেক্সোকাইনেজ এনজাইম কাজ করে গ্লাইকোলাইসিসে। গ্লাইকোলাইসিসে কি হয়? গ্লাইকোলাইসিসে একটা 6 কার্বন যুক্ত পরমাণু ভেঙে 3 কার্বন যুক্ত পরমাণুতে পরিণত হয়, দুটো 3 কার্বন যুক্ত পরমাণুতে পরিণত হয়। তোমরা বলবে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেল এটা কোন প্রসেসের আন্ডারে আসছে? ল্যাপিস লাজুলি প্রাচীন ভারতে প্রধানত কোথা থেকে আমদানি করা হতো? পারস্য, আফগানিস্তান, মিশর নাকি শ্রীলঙ্কা? ল্যাপিস লাজুলি আমদানি করা হতো আফগানিস্তান থেকে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ওপেক প্লাস থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ভেনেজুয়েলা নাকি সৌদি আরব? সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন এ, সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। দামোদর ভ্যালি কর্পোরেশন কোন দেশের প্রকল্পের আদলে গড়ে তোলা হয়? রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা নাকি যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম? ডিভিসি কর্পোরেশন বা দামোদর ভ্যালি কর্পোরেশন এটা টেনেসি নদী পরিকল্পনার আদলে গড়ে তোলা হয়েছিল, যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নদী পরিকল্পনা। কোয়ারেন্টো রিট কোন ক্ষেত্রে প্রযোজ্য? অবৈধ আটক, সরকারি পদে অধিকার যাচাই, নিম্ন আদালতের রেকর্ড তলব নাকি কোনোটিই নয়? কোয়ারেন্টো কথার অর্থ হচ্ছে বাই হোয়াট অথরিটি। একটা পার্সন সে কোনো একটা অফিস হোল্ড করে আছে কিন্তু তার অথরিটি সে ওই অফিসটার নয়, তখন তাহলে তার এগেনস্টে কোয়ারেন্টো রিট জারি হতে পারে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তাহলে এমন কোনো ব্যক্তি যে এটা ক্লেম করছে যে সে ওই অফিসটা হোল্ড করার জন্য কেপেবল বা সেই লিগালি সেই অফিসটা হোল্ড করতে পারে, কিন্তু দেখা গেল সে এটা করতে পারে না, তখন তার এগেনস্টে কিন্তু কোয়ারেন্টো রিট জারি হতে পারে। ওকে, অবৈধ আটক বা ডিটেনশনের এগেনস্টে জারি হতে পারে হিবিয়াস কর্পাস। যদি কোনো আনলফুল ডিটেনশন হয়, অবৈধ আটকের ক্ষেত্রে জারি হয় হচ্ছে হিবিয়াস কর্পাস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্লাজমা মেমব্রেন বা ফ্লুইড মোজাইক মডেল কে প্রস্তাব করেন? ফ্লুইড মোজাইক মডেল কিসের মডেল? না, এটা হচ্ছে সেল মেমব্রেনের মডেল। সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের মডেল। তো এটা প্রস্তাব করেন হচ্ছে সিঙ্গার এবং নিকলসন। এই মডেল অনুযায়ী কি বলা হয়? এই ফ্লুইড মোজাইক মডেল, এখানে এটা বলা হয় যে দুটো লিপিড লেয়ার আছে এবং এই দুটো লিপিড লেয়ারের মাঝখানে প্রোটিনগুলো এরকম ভাবে ইন্টিগ্রেট হয়ে আছে বা মোজাকের মতো পুঁথে আছে। এই প্রোটিনগুলো অনেক রকমের হতে পারে, কিছু প্রোটিন আছে শুধুমাত্র সারফেসে আছে, কিছু প্রোটিন আছে একদম থ্রু আউট দ্য লেয়ার জুড়ে রয়েছে, যেগুলোকে বলছি ইন্ট্রিগাল মেমব্রেন প্রোটিন। ইন্ট্রিগাল মেমব্রেন প্রোটিন, কিছু প্রোটিন আছে তার মধ্যে এরকম কার্বোহাইড্রেট চেন রয়েছে, পোলার হেডস রয়েছে এবং ফসফোলিপিডের বাই লেয়ার রয়েছে। এবং এখানে এটা বলা হয় যে একটা প্লাজমা মেমব্রেনের মধ্যে প্রায় 50% প্রোটিন এবং 50% লিপিড থাকে, এবং প্লাজমা মেমব্রেন হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। ঠিক আছে, সবগুলোকে কিন্তু যেতে দেয় না, যাকে তাকে যেতে দেবে না, সেল ওয়ালের মতো। এই কিন্তু তাকেই যেতে দেবে যার দরকার রয়েছে, সেমি পারমিয়েবল মেমব্রেন। এবং ট্রান্সপোর্ট কিরকম কিরকম হয়? দু রকমের ট্রান্সপোর্ট হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট মানে নিজে নিজেই ট্রান্সপোর্ট হবে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের মাধ্যমে, মানে যেখানে কনসেন্ট্রেশন কম আছে বেশি কনসেন্ট্রেশনের দিক থেকে কম কনসেন্ট্রেশনের দিকে যাবে, এটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে উল্টো, কম কনসেন্ট্রেশনের দিক থেকে বেশি কনসেন্ট্রেশনের দিকে যাবে। এবং এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেখানে অলরেডি কম আছে সেখান থেকে যদি আবার নিতে হয় বেশির দিকে, তাহলে তো কিছু বল প্রয়োগ করতে হবে, সেই বলটা প্রয়োগ করছে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটা হচ্ছে এনার্জি কারেন্সি অফ আওয়ার বডি, এবং সেই এটিপির মাধ্যমে কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2026 পেয়েছেন তাইওয়ান ট্রাভেলগ, যেটা লিখেছেন ইয়াং সো জি। তিনি কোন দেশের বাসিন্দা? জাপান, উত্তর কোরিয়া, চীন নাকি তাইওয়ান? নামেতেই রয়েছে তাইওয়ান ট্রাভেলগ, তাহলে তাইওয়ানের বাসিন্দা হবে। সম্রাট বাবর রচিত বাবরনামা কোন ভাষায় লেখা? বাবরনামা লেখা হচ্ছে
তুর্কি ভাষায়। বাবরনামার ট্রান্সলেশন যেটা হচ্ছে ফার্সিতে, সেটা কে করছেন কমেন্ট সেকশনে জানাবে, এবং ট্রান্সলেশনের নাম কি সেটাও কমেন্ট সেকশনে জানাবে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল উপরাষ্ট্রপতির বিবেচনার জন্য বিল সংরক্ষণ করতে পারেন? আর্টিকেল 160, 200, 220 নাকি 356? রাজ্যপাল করছে এখানে, রাষ্ট্রপতির বিবেচনার জন্য বিলটাকে সংরক্ষণ করে রাখছে, সেটা মেনশন করা আছে আর্টিকেল 200 এ। আর্টিকেল 200 এ মেনশন করা আছে যে একটা কোনো রাজ্যের রাজ্যপাল তিনি এটা বলে বিলে অ্যাসেন্ট দেওয়াতে দেরি করতে পারেন যে আমি এখানে রাষ্ট্রপতির বিবেচনার জন্য আমি এই বিলটাকে রিজার্ভ করে রাখছি, ঠিক আছে। সেক্ষেত্রে আর্টিকেল 160 রাজ্যপালের কিছু বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে, এবং আর্টিকেল 356 এখানে হচ্ছে প্রেসিডেন্ট রুল বা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলা হয়েছে আর্টিকেল 356 এ। ভারতের বৃহত্তম লিগনাইট খনি কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি অবস্থিত নেভেলিতে। সাইটোক্রোম প্রধানত কোন মৌল ধারণ করে? সাইটোক্রোম কি? সাইটোক্রোম হচ্ছে একটা হিম প্রোটিন। তাহলে হিম প্রোটিন যদি হয় তাহলে সেটা লোহা থাকবে তার মধ্যে। সাইটোক্রোম হচ্ছে একটা হিম প্রোটিন। এবং এই সাইটোক্রোম কোথায় থাকে? সাইটোক্রোম থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, যেটা ইলেকট্রন ট্রান্সপোর্টে হেল্প করে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সাইকেল বা ইটিসি সাইকেল, এই ইটিসি সাইকেলে কিন্তু সাইটোক্রোমের ভূমিকা রয়েছে। এবং এখানে আরো একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, যেটা হচ্ছে হিমোগ্লোবিনের মধ্যে আয়রন রয়েছে, সাইটোক্রোমের মধ্যে আয়রন রয়েছে, ভিটামিন B12 এর মধ্যে কোবাল্ট রয়েছে, হিমোসাইনিনের মধ্যে রয়েছে কপার, যেটা আমরা চিংড়ির দেহে দেখতে পাই যে রক্তটা। এবং তোমরা কমেন্ট সেকশনে জানাবে ক্লোরোফিলের মধ্যে কোন মেটাল থাকে। ট্রিপসিন এনজাইম মূলত কোথা থেকে খরিত হয়? ক্ষুদ্রান্ত, পাকস্থলী, যকৃৎ নাকি অগ্নাশয়? ট্রিপসিন খরিত হয় অগ্নাশয় থেকে। অগ্নাশয়ের যে বহিঃক্ষরা কোষগুলো আছে সেখান থেকে এনজাইম রিলিজ হচ্ছে, ট্রিপসিনও সেখান থেকে রিলিজ হয়। গুপ্ত যুগে নবরত্নদের মধ্যে চিকিৎসাবিদ কে ছিলেন? শঙ্কু, বড়রুচি, ধন্বন্তরী নাকি খপনক? এখানে চিকিৎসাবিদ ছিলেন ধন্বন্তরী, তাই তো। এবং নবরত্নের মধ্যে কে কে ছিলেন? নবরত্নের মধ্যে ছিলেন কালিদাস, যিনি মহাকবি এবং নাট্যকার। তিনি অনেক উল্লেখযোগ্য নাটক রচনা করছেন, যেমন মেঘদূতম, কুমার সম্ভবম, মালবিকাগ্নিমিত্রম, এগুলো রচনা করছেন কালিদাস। অমর সিংহ ছিলেন, যিনি অভিধান রচনা করেছেন। অমরকোষের গ্রন্থের রচয়িতা হচ্ছে অমর সিংহ। ধন্বন্তরী, যিনি চিকিৎসাবিদ ছিলেন। বরাহমিহির, যিনি জ্যোতির্বিজ্ঞানী ছিলেন এবং গণিতবিদ ছিলেন। এছাড়া ছিলেন বড়রুচি, যিনি হচ্ছেন ব্যাকরণবিদ। খপনক, ইনি হচ্ছেন পণ্ডিত এবং জ্যোতির্বিদ। এবং ছিল ঘটকপট, যিনি কবি ছিলেন। এবং শঙ্কু, ইনি ছিলেন স্থাপত্যবিদ এবং ভূগোলবিদ। এছাড়া আর কারো নাম বাদ গেল কি? এছাড়া বেতাল ভট্ট ছিলেন, যিনি কিন্তু পণ্ডিত এবং সাহিত্যিক। তাহলে নবরত্নের নাম কি কি বললাম? কালিদাস, অমর সিংহ, ধন্বন্তরী, বরাহমিহির, বড়রুচি, খপনক, ঘটকপট, শঙ্কু এবং বেতাল ভট্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন। মথুরা শিল্পশৈলীতে প্রধানত কোন ধরনের পাথর ব্যবহার করা হতো? মথুরা শিল্পশৈলীতে প্রধানত ব্যবহার করা হতো লাল বেলে পাথর, ঠিক আছে। লাল বেলে পাথর ব্যবহার করা হতো। এই মথুরা শিল্পশৈলী এবং গান্ধার শিল্পশৈলী, এই দুটো শিল্পশৈলী একই টাইমে ফ্লারিশ হচ্ছে কুষাণ যুগে, কিন্তু এই দুটো শিল্পশৈলীর মধ্যে বেশ পার্থক্য ছিল। যেমন মথুরা শিল্পশৈলী, সেখানে কিন্তু যে মূর্তিগুলো সেগুলো বেশ প্রাণবন্ত, একটা ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স রয়েছে এর মধ্যে, বেশ আত্মবিশ্বাসী ভাব দেখতে পাওয়া যাচ্ছে, এবং শরীরে পোশাক রয়েছে, এবং খুব স্পষ্টভাবে সেটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, এখানে একটা প্রপার ইন্ডিয়ান একটা আর্ট এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এটা সম্পূর্ণভাবে একটা দেশীয় শিল্পশৈলী ছিল। এবং এখানে গৌতম বুদ্ধ, মহাবীর বা অন্যান্য যে সমস্ত জৈন তীর্থঙ্কর রয়েছে, বিষ্ণু, শিব, যক্ষ, যক্ষিণী ইতিহাস, এই সম্পর্কে কিন্তু এই শিল্পলিপিতে কাজ করা হয়েছে। এবং সেম টাইম পিরিয়ডে যে গান্ধার শিল্পলিপি আসছে, সেই গান্ধার শিল্পলিপিতে কিন্তু যে মূর্তিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আমরা গ্রিক এবং রোমান ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি। এবং এই ভারতীয় শিল্প এবং গ্রিক এবং রোমান শিল্পের ইনফ্লুয়েন্সে কিন্তু গান্ধার শিল্পলিপি তৈরি হচ্ছে। এখানে যে মূর্তিগুলো সেগুলো বলিষ্ঠ এবং প্রাণবন্ত মূর্তি হওয়ার সাথে সাথে এখানে কিন্তু গ্রিক এবং রোমানের ইনফ্লুয়েন্স দেখতে পাওয়া যাচ্ছে।
কোন বৌদ্ধ সম্মেলন প্রথমবার বৌদ্ধ ধর্ম দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? সঠিক উত্তর হচ্ছে তৃতীয় বৌদ্ধ সম্মেলনে। টোটাল 4টে বৌদ্ধ সম্মেলন হয়েছিল, তার মধ্যে যে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল সেই বৌদ্ধ সম্মেলনে হীনযান এবং মহাযান দুটো ভাগে বৌদ্ধ ধর্ম কিন্তু বিভক্ত হয়ে যায়। হীনযান যে বৌদ্ধ মত, সেই বৌদ্ধ মতটি মেনলি দেখতে পাওয়া যায় শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া এই সমস্ত জায়গাতে, এবং এরা কিন্তু গৌতম বুদ্ধকে একজন মহান মানব বা অ্যাজ এ টিচার বা একটা হিউম্যান বিইং হিসেবে কল্পনা করে এবং সেই হিসেবেই কিন্তু তার উপাসনা করে। এবং মহাযান যে বৌদ্ধ ধর্ম, সেই বৌদ্ধ ধর্ম কিন্তু বোধিসত্ত্বর আদর্শের উপর বেস করে তৈরি হয়েছে এবং এই বোধিসত্ত্বতে গৌতম বুদ্ধকে একজন ঈশ্বর তুল্য এবং পূজ্য হিসেবে এখানে উপাসনা করা হয়। এবং এই মহাযান যে বৌদ্ধ মতামত, সেই মহাযান বৌদ্ধ মতামতে কিন্তু গৌতম বুদ্ধকে মূর্তি রূপে পূজা করা হয়। মানে গৌতম বুদ্ধ যিনি মূর্তি পূজার বিরুদ্ধে গিয়ে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করছে, মহাযান বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধকে কিন্তু মূর্তি বানিয়ে দিচ্ছে। এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মহাযান বৌদ্ধ ধর্মে। এছাড়াও একটা বৌদ্ধ আদর্শ দেখতে পাওয়া যায় যেটা তিব্বত এবং এই ওয়েস্ট বেঙ্গল রিজিয়নে দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে তান্ত্রিক বৌদ্ধ মত। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, বিশ্বের প্রথম কোন দেশ স্থায়ী ভূগর্ভস্থ পারমাণবিক বজ্র ভান্ডার বা আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার ওয়েস্ট ভল্ট তৈরি করেছে? ফিনল্যান্ড, ডেনমার্ক, সৌদি আরব নাকি অস্ট্রেলিয়া? সঠিক উত্তর হচ্ছে ফিনল্যান্ড তৈরি করেছে। নিম্নের কোনটি ভারতীয় সংবিধানের একক তান্ত্রিক বৈশিষ্ট্য নয়, মানে ইউনিটারি ক্যারেক্টারিস্টিক না? রাষ্ট্রপতির দ্বারা রাজ্যপালকে নিয়োগ করা, সমন্বিত বিচার ব্যবস্থা, একক নাগরিকত্ব নাকি দ্বিকক্ষ আইনসভা? সঠিক উত্তর হচ্ছে দ্বিকক্ষ আইনসভা। এটা কিন্তু একটা ইউনিটারি ফিচার নয়, এটা একটা ফেডারেল ফিচার। গণপরিষদের অধীনে মৌলিক অধিকার, সংখ্যালঘু ও উপজাতি সহ বেশ কিছু এলাকার উপদেষ্টা কমিটির সভাপতি কে ছিলেন? মানে ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটি অ্যান্ড ট্রাইবাল কমিউনিটির এবং শিডিউল এরিয়ার যে কমিটি ছিল সেই কমিটির সভাপতি বা চেয়ারপারসন কে ছিলেন? সেইখানে চেয়ারপারসন ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। বি আর আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারপারসন ছিলেন, কে এম মুন্সি বিজনেস অ্যান্ড অ্যাডভাইজারি কমিটির চেয়ারপারসন ছিলেন, এবং এম এন রায় বা মানবেন্দ্রনাথ রায় বা নরেন্দ্রনাথ ভট্টাচার্য তাকে বলা হয় পলিটিক্যাল ফিলোসফার অফ ইন্ডিয়া। নানঘাট শিলালিপি নিম্নের কার দ্বারা জারি হয়? নানঘাট শিলালিপি তৈরি করেছিলেন দেবী নয়নিকা। এটা আজকের ক্লাসেই আমরা প্রথম দিকে পড়েছি। আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরকে যুক্ত করে কোন চ্যানেলটি? 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি, 10 ডিগ্রি নাকি পক প্রণালী? সঠিক উত্তর হচ্ছে এখানে 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল কোথায় রয়েছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করছে 10 ডিগ্রি চ্যানেল এবং বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরকে কানেক্ট করছে 10 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় এবং মালদ্বীপকে সেপারেট করছে এবং 9 ডিগ্রি চ্যানেল মিনিকয় থেকে লাক্ষাদ্বীপকে সেপারেট করছে। তাহলে এখানে রয়েছে 9 ডিগ্রি, এখানে রয়েছে 8 ডিগ্রি। এটা হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল, এটা হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল কি করছে? মিনিকয় আর মালদ্বীপকে পৃথক করছে। এখানটায় আছে মালদ্বীপ, এখানে রয়েছে মিনিকয়, আর এখানে রয়েছে লাক্ষাদ্বীপ। তাহলে 8 ডিগ্রি আর 9 ডিগ্রি, মিনিকয় মালদ্বীপের মাঝে 8 ডিগ্রি, মিনিকয় আর লাক্ষাদ্বীপের মাঝে আছে 9 ডিগ্রি চ্যানেল, আর আন্দামান আর নিকোবরের মাঝখানে আছে 10 ডিগ্রি চ্যানেল। পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করছে। সুয়ারি ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? আসাম, হিমাচল প্রদেশ, সিকিম নাকি গোয়া? সঠিক উত্তর হচ্ছে আসামে পালন করা হয়। ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটার তৈরি করেছে অন্ধ্রপ্রদেশের কোথায়? বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, অমরাবতী নাকি নেল্লোর? সঠিক উত্তর হচ্ছে অমরাবতী। ইন্ডিয়ান আর্ম ফোর্সের বর্তমানে সর্বোচ্চ কমান্ডার কে? বর্তমানে কেন, সবসময়ই সর্বোচ্চ কমান্ডার থাকে রাষ্ট্রপতি। ঠিক আছে, আর্ম ফোর্স, ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স তিনটেরই কিন্তু সর্বোচ্চ কমান্ডার হচ্ছে রাষ্ট্রপতি। কোন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটানো হয়? কোন আইনের দ্বারা অবসান ঘটানো হয়? ভারত শাসন আইন 1858 খ্রিস্টাব্দের যে আইনটা, সেই আইনের মাধ্যমে ভারতে কোম্পানি রুল শেষ হয়ে যায় এবং ক্রাউন রুল শুরু হয়, এবং এই আইনের মাধ্যমে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটি হয়ে যায় ভাইস রয় অফ ইন্ডিয়া। এবং প্রথম ভাইস রয় কে ছিলেন? প্রথম ভাইস রয় ছিলেন লর্ড ক্যানিং। এটা কি বলা হয়?
কুইন প্রোক্লেমেশন, এবং এই কুইন প্রোক্লেমেশনের যে ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম ছিল সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়। মানে ওই যে পিটস ইন্ডিয়া অ্যাক্টে আমরা পড়লাম যে একটা হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরেটস আর একটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। কোর্ট অফ ডিরেক্টরেটস কি করছে, কমার্শিয়াল ফাংশনকে দেখাশোনা করছে, এবং বোর্ড অফ ডিরেক্টরস কি করছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনকে ম্যানেজ করছে। তো এই যে ডুয়েল সিস্টেম, এই ডুয়েল সিস্টেমটাকে বন্ধ করে দেওয়া হয়, মানে অ্যাবলিশ করে দেওয়া হয়, এবং তৈরি করা হয় একটা নতুন অফিস অফ সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া, যেটা কিন্তু ব্রিটিশ যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্টের আন্ডারে একটা অফিস হচ্ছে, যেটা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, যেখানে 15 জন মেম্বারের একটা কাউন্সিল তৈরি হয়। ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্ট 1733, এটা প্রথম রেগুলেটিং অ্যাক্ট আসছে যেটা কোম্পানিকে রেগুলেট করার জন্য তো আসছে, এবং এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে গভর্নর অফ বেঙ্গল হয়ে যায় গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন ওয়ারেন হেস্টিং। এখানে চার্টার অ্যাক্ট অফ 1833 আছে, খেয়াল রাখবে এই চার্টার অ্যাক্ট অফ 1833 এই অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে যায় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। এবং এখানে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে একটা কমার্শিয়াল বডি ছিল, সেই কমার্শিয়াল বডি হিসেবে যে মনোপলি, সেই মনোপলিটা শেষ হয়ে যায় এবং পিওরলি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসেবে কিন্তু এটা থেকে যায়। এবং এখানেই কিন্তু ফার্স্ট ল কমিশন, এই চার্টার অ্যাক্টের মাধ্যমে কিন্তু ফার্স্ট ল কমিশন ইন্ডিয়াতে এসেছিল, যেটা কোডিফাই করেছিল ইন্ডিয়ান লসকে, যেটা ইন্ডিয়ান পিনাল কোড নামে পরিচিত ছিল, যেটা বর্তমানে চেঞ্জ হয়ে বিএনএস এবং ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা হয়েছে। কোন গভর্নর জেনারেল প্রথম ভারতের আর্থিক বিকেন্দ্রীকরণ নীতি চালু করে? আর্থিক বিকেন্দ্রীকরণের নীতি দেখতে পাবো আমরা লর্ড মেয়োর টাইমে। ঠিক আছে, এবং লর্ড মেয়ো, তোমরা বলবে যে এনার যে সমাধি সেটা কোথায় রয়েছে, আমি পড়িয়েছি ভাইসরয়ের ক্লাসে। সম্প্রতি ভারতে প্রথম হাইড্রোজেন ট্রেন কোথায় চালু করা হয়েছে? প্রথম হাইড্রোজেন ট্রেন চালু করা হয়েছে জিন্দ থেকে সোনিপতে, যেটা হচ্ছে হরিয়ানা। ঠিক আছে, হরিয়ানার জিন্দ থেকে সোনিপতে প্রথম হাইড্রোজেন ট্রেন চালু করা হয়েছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন কার দ্বারা নিযুক্ত হন? নীতি আয়োগের চেয়ারপারসন কে? নীতি আয়োগের চেয়ারপারসন হচ্ছে প্রধানমন্ত্রী, এবং ভাইস চেয়ারপারসন তিনি নিয়োগ করবেন। ভারতের নিম্নের কোন রাজ্যে উপকূল রেখা নেই? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, হরিয়ানা। হরিয়ানাতে নেই, হরিয়ানা একটা ল্যান্ডলক স্টেট। অমোঘ বর্ষ কোন বংশের রাজা ছিলেন? অমোঘ বর্ষ ছিলেন হচ্ছে রাষ্ট্রকূট বংশের রাজা। ইউএসএ ন্যাশনাল বুক ক্রিটিক সার্কেল অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়েছে মাদার মেরি কামস টু মি এই বইটি কার লেখা? মাদার মেরি কামস টু মি এই বইটি লেখা হচ্ছে অরুন্ধতী রয়ের। ঠিক আছে, অরুন্ধতী রয়ের লেখা মাদার মেরি কামস টু মি। কচ্ছের রন বা রান অফ কচ্ছ কিসের ফলে গঠিত? সামুদ্রিক নিমজ্জন, পলি সঞ্চয়, হিমবাহের ক্ষয়কার্য, বায়ুর ক্ষয়কার্য, কোনোটি না। রান অফ কচ্ছ, এখানে কি আছে? সমুদ্র ছিল আগে, সমুদ্রটা সরে গেছে, তার জন্যই সেখানে এত সল্ট প্রডিউস হয়। ইন্ডিয়ার একদম 90% সল্ট কচ্ছের রন থেকে প্রডিউস হচ্ছে। সামুদ্রিক নিমজ্জন এবং পলি সঞ্চয়ের ফলে কচ্ছের রন তৈরি হচ্ছে। তাহলে 50টা কোয়েশ্চেন আমরা ডিসকাস করলাম। 50টা কোয়েশ্চেনে কে কতগুলো উত্তর করতে পারলে সেটা কমেন্ট সেকশনে জানাবে। পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম সেকশনে পেয়ে যাবে। জিকে জিএস মাস্টার ক্লাসে যদি পিডিএফ তোমরা নিতে চাও তাহলে এই নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে কন্ট্যাক্ট করতে পারো। এবং এই ক্লাসের নোটসটা আই হোপ তোমরা টেলিগ্রামে খুব শিগগিরই পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ক্লাসে।